মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। বিস্ফোরণের প্রবল আঘাতে গাজার আকাশে কালো ধোঁয়ার সাথে মানুষের শরীরের অংশ ও শিশুর লাশ উড়ে বেড়াচ্ছে। আধুনিকতার এ যুগে এসেও ইসরায়েলের এহেন বর্বর নির্যাতন পিশাচকেও যেন হার মানায়। পৃথিবীর প্রতিটা কোনায় বসবাসরত শুধু যে মুসলমান উম্মা তাদের মুসলমান গাজাবাসী বা ঈদের যন্ত্রণা দেখে কাঁদতেছে তা কিন্তু নয়। মানবতাবাদী পৃথিবীর প্রতিটা মানুষ আজ কাঁদছে, প্রার্থনা করছে গাজায় বসবাসরত প্রত্যেকটা মানুষের জন্য। প্রতিটা দেশের লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে ইসরায়েলের বর্বর নির্যাতনের বিপক্ষে, যার প্রভাব বাংলার মাটিতেও পড়েছে। লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে, হাহাকার করছে, নামাজে দাঁড়িয়ে দুহাত তুলে প্রার্থনা করছে মহান আল্লাহর কাছে। গাজাবাসী মানুষের জন্য আন্দোলন, হাহাকার, প্রার্থনার মধ্যেও কিছু স্বার্থান্বেষী মানুষ আপন স্বার্থ হাসিলের জন্য আন্দোলনরত মানুষের কাছে গুজব ছড়িয়ে দিল বাটা শুজ নাকি একটি ইহুদি কোম্পানি। তছনছ করে দাও। সুখে কাতর আন্দোলনরত জনতা বিচার বিবেচনা না করেই ভাঙচুর করে বাটা শুজ কোম্পানির নানা শোরুমে। গুজব চড়ানো সেই স্বার্থান্বেষী মানুষগুলোর জুতা চুরি ও লুটপাটের মাধ্যমে স্বার্থ হাসিল হয়। প্রশ্ন হচ্ছে, বাটা কোম্পানি কি আসলে ইহুদি কোম্পানি? 2. বাটা শুজ কোম্পানির প্রতিষ্ঠাতা কি সত্যি ইহুদি? 3. বাংলাদেশের স্বাধীনতায় এই বাটা শুজের অবদান কি ছিল? বাটা শুজ নিয়ে আপনার মনের দ্বিধাদ্বন্দ্ব ঘুচাতে এবং বাটা শুজের রহস্যময় ইতিহাস জানতে ভিডিওটির কোনো অংশ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখতে থাকুন। সাল 1962। পূর্ব বাংলায় জুতো কারখানা গঠনের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু হয় বিশ্বের অন্যতম জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটার। বাটার প্রতিটা জুতোর কোয়ালিটি উন্নত থাকায় বাংলার মানুষের পায়ের জুতো তৈরির কোম্পানি হৃদয়ে স্থান করে নেয় অল্প দিনে। 1970 সালে উইলিয়াম এ.এস. অর্ডারল্যান্ডকে বাংলাদেশে বাটা কোম্পানির প্রদান করে বাংলায় পাঠানো হয়। অর্ডারল্যান্ডের দক্ষতায় বাংলাদেশে বাটা শুজ তার কার্যক্রম চালিয়ে যায়। আসে 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সাল 1971। 25শে মার্চ রাতকে আপনি আমি পুরো বাঙালি জাতি কালো রাত্রি হিসেবে জানি। কারণ 25শে মার্চের ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে অন্যায়ভাবে লুটপাট, দর্শন ও পানে মারতে শুরু করে। এমন নৃশংস বর্বরতা অর্ডারল্যান্ডের মনে গভীরভাবে নাড়া দেয়। অর্ডারল্যান্ড সিদ্ধান্ত নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন। যেই ভাবনা সেই কাজ। অর্ডারল্যান্ড বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বাংলাদেশে বিদেশি নাগরিক হিসেবে অর্ডারল্যান্ডের ছিল কারফিউ পাস। জেনারেল নিয়াজি, গভর্নর টিক্কা খান পর্যন্ত ছিল অ্যাক্সেস। সেই সময় পাকিস্তানি আর্মিদের বিভিন্ন তথ্য দক্ষতার সহিত সংগ্রহ করে পৌঁছে দিতেন মুক্তিবাহিনীর সেনানায়ক এবং সেক্টর কমান্ডারদের হাতে। এছাড়াও বাটা শুজ কোম্পানির টঙ্গী জুতা প্রস্তুতকারী কারখানাটি ছিল মুক্তিবাহিনীর গোপন ক্যাম্প, যেখানে অর্ডারল্যান্ড মুক্তিবাহিনীর সদস্যদের যুদ্ধের প্রশিক্ষণ, খাদ্য, বস্ত্র ও ঔষধের ব্যবস্থা করতেন। যার ফলশ্রুতিতে যুদ্ধ পরবর্তী সময়ে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার উইলিয়ামস অর্ডারল্যান্ডকে রাষ্ট্রীয় বীর প্রতীক উপাধিতে সম্মানিত করে। 1876 সাল বর্তমানের চেক প্রজাতন্ত্রের ড্রিল শহরে নিম্ন মধ্যবিত্ত খ্রিস্টান জুতা প্রস্তুতকারী এক ফ্যামিলিতে জন্ম হয় টমাস বাটার, যিনি আপনার আমার পছন্দের জুতা বাটা শুজ এর প্রতিষ্ঠাতা। প্রশ্ন জাগতে পারে, আমি তো জানি বাটা শুজ প্রতিষ্ঠাতা একজন ইহুদি। না, আপনি ভুল জানেন। বাটা শুজ একটি ইহুদি কোম্পানি। এই গুজব ছড়িয়ে পড়ার পিছনে এক বিস্তৃত ইতিহাস রয়েছে। প্রথমে একটু আপনাদের বাটা শুজের উত্থান সম্পর্কে বলছি। 1894 সালের 24শে আগস্ট 600 গোল্ডেন জয়েন্ট ক্যাপিটাল নিয়ে টমাস ও তার 2 ভাই বোন অ্যান্টনিন ও এনাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন T&A বাটা শুজ প্রস্তুতকারক কোম্পানি। অবশ্যই শুরুতে সফলতা পাননি টমাস বাটা। 1895 সালে টমাস বাটা কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর কোম্পানি আস্তে আস্তে আয়ের মুখ দেখে। 1900 সালে টমাস বাটা কোম্পানিকে কমার্শিয়ালি রেজিস্ট্রেশন করেন। ততদিনে 120 সহকর্মী নিয়ে বাটা শুজ এগিয়ে যাচ্ছে। বাংলায় একটি প্রবাদ আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সাল 1914। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হলে টমাস বাটার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যায়। অর্ডার পান যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদলের বুট তৈরির, যা অল্প দিনেই টমাস বাটাকে সফলতার চূড়ায় নিয়ে যায়। 10 গুণ কর্মচারী বৃদ্ধি পায় বাটা শুজ প্রস্তুতকারী কোম্পানির। সৈন্যদলের বুট তৈরির পাশাপাশি জুতার কোয়ালিটি উন্নত থাকায় মানুষের হৃদয়েও জায়গা করে নেয় বাটা কোম্পানি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাটা শুজ বা টমাস বাটাকে। এবার আসি, বাটা কি ইহুদি কোম্পানি? এই প্রশ্নে না, বাটা ইহুদি কোম্পানি নয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে, বাটা যদি ইহুদি কোম্পানি না হয় তবে বাটা ইহুদি কোম্পানি এই গুজব ছড়ালো কিভাবে? সাল 1939। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বর্বর ও ভয়াবহ যুদ্ধের সৃষ্টি হয়, যাকে আপনি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে জানি। যেই যুদ্ধে প্রত্যক্ষ অপরোক্ষভাবে
পৃথিবীর প্রায় প্রতিটা দেশ জড়িয়ে গিয়েছিল যুদ্ধে। একটা জিনিস বলে রাখি, বাটা শুজ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে শ্রমিক বান্ধব কোম্পানি। বাটা শুজ তার শ্রমিকদের বাসস্থান হিসেবে একটি নগরীর সৃষ্টি করেছিল তখনকার যুগে। এতটাই শ্রমিক বান্ধব কোম্পানি ছিল বাটা শুজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের জার্মানি নাৎসি বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে ইউরোপে বসবাসরত প্রত্যেকটা ইহুদিকে। যেহেতু বাটা শ্রমিক বান্ধব, টমাস বাটা তথা পুরো বাটা কোম্পানি তাদের ইহুদি কর্মচারীদের রক্ষার জন্য উদ্যোগ নেয়। হিটলার এবং জার্মান বাহিনীর বিরুদ্ধে গিয়ে ইহুদিদের রক্ষার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয় বাটা কোম্পানি তথা টমাস বাটাকে। এমনকি টমাস বাটাকে চেকোস্লোভাক কর্তৃপক্ষ তার অনুপস্থিতিতে দেশদ্রোহী অভিযোগে 15 বছরের কারাদণ্ড সাজা শোনায়। শ্রমিকদের প্রতি ভালোবাসা এবং 1927 সাল থেকে বর্তমান ইসরায়েলে তাদের সহপ্রতিষ্ঠান ও বিস্তৃত দোকান থাকায় অনেকেই এই গুজবকে সত্যি ভাবে যে বাটা একটি ইসরায়েলি পণ্য। বাটা সত্যিকার অর্থে ইসরায়েলি পণ্য নয়, শুধুমাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান অবধি তারা শ্রমিক বান্ধব এতটুকুই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি অবদান এবং বাংলা তথা পৃথিবীর প্রতিটা শ্রমিকের প্রতি সম্মান, আমার বাটার প্রতি শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল। অবশ্য আপনারও এমন হবে। পৃথিবীর বুকে বাংলার মানচিত্র যতদিন থাকবে, বাটা শুজের অবদান বাঙালি জাতি ভুলবে না। শুভকামনা রইল বাটা কোম্পানির প্রতি এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি গাজায় আবারও শান্তি ফিরে আসুক, বেড়ে উঠুক গাজার প্রতিটা শিশু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জানা অজানা নানা তথ্য জানতে আমাদের সাথে থাকুন। আপনি কোন অজানা তথ্য সম্পর্কে জানতে আগ্রহী আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার আগ্রহের বিষয়ের উপর পরবর্তী ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।